গল্পের অষ্টম পর্বতে আমরা দেখতে পাই এতদিন ধরে যে মাস্টার মাইন্ডকে খোঁজা হচ্ছে সে আর কেউ না ভিপি হান। জাঙ্গু তার হ্যান্ডরাইটিং ও কলমের কালার থেকে সে বুঝতে পারে। জিনিয়ন তখন বলে যদি তুমি ভিপি হানকে এসকে প্রাইভেট ইকুইটির ফান্ড ম্যানেজমেন্ট করতেছে তাহলে এটা বেআইনিভাবে সে করতেছে, এটা একটা অনেক বড় ক্রাইম। জাংহু ওখান থেকে যেতে লাগলে জিনিয়ন বলে আমি তোমার জায়গাতে থাকলে মিস্টার হানজুর কাছে না গিয়ে ভিপি হানের কাছে যেতাম। একথা শুনে সে অবাক হয়ে যায় আর তাকে বলে তাদের মধ্যে কিছু একটা চলতেছে, তাই তোমাকে ভিপি হানের সাথে কথা বলা উচিত। তখন তাকে বলো চলো আমার সাথে। তখন তারা দুজন হানজুর অফিস রুমে যায় কিন্তু তাকে খুঁজে পায় না। তখন তাকে কল দেয়, সে কল রিসিভ করলে তাকে বলে আপনার সাথে আমার জরুরি কথা আছে। হানজু বলে আমি তোমাকে বলেছিলাম না সেটা ভিপি আয়ন হবে না। তার অফিসে কিছু ডকুমেন্ট আছে ডয়ারে, সেটা খুলে দেখতে বলে। তারপর সে ডকুমেন্ট খুলে দেখে অপোজিট সাইডে দেখতে পায় জিসান ব্যাংকের ম্যানেজারের সাথে হানজু কথা বলতেছে। তিনি তাকে বলে হেভিট কনস্ট্রাকশন সাইডের পেটেন্ট কি মাত্র দুটো এসেছে? ম্যানেজার আরো তাকে বলে হেভিট কনস্ট্রাকশন সাইডের পেটেন্ট নতুন টেকনোলজি, এটার মধ্যে মাত্র দুটোই পেটেন্ট এসেছে আর আমাদের খুব বেশি প্রফিটও এখানে হয়নি। প্রথমবার টেলি অ্যাকাউন্টিং ফার্ম যে কিনা সাঙ্গা গ্রুপের রিপ্রেজেন্টেটিভ, তারপর তারা বেড জিততে হেরে গিয়েছিল। তোমার কাছে মনে হয় না কোনো গরমিল আছে এখানে? এ পাশে জাঙ্গো বুঝতে পারে এই ডিলের আগে থেকেই এসকে প্রাইভেট ইকুইটি সবকিছু জানতো। ভিপি হান আসলে এসকে প্রাইভেট ইকুইটির ফান্ড অপারেটর ছিল। অপোজিট সাইডে ভিপি হান জেনে যায় মিস জিসু একটা সন্তান আছে, তার কাছে এটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। তারপর সেখানে চলে আসে ডাইরেক্টর সিম। তখন সে দেখে ফেলে ভিপি হানের পার্সোনাল লকার আর সে দেখে ফেলে কিছু ডকুমেন্ট। তারপর তারা বাইরে যেতে লাগে কিন্তু ডাইরেক্টর সিমের নজর থাকে লকারের উপর। আর এ পাশে রাগের মাথায় সে কি করবে বুঝতেছে না জাহেঙ্গো, তাই দৌড়ে তার নিজের রাগ কমাচ্ছে। মিস্টার জাংয়ের কথা তার মনে পড়ে, তার মৃত্যুর প্রতিশোধ সে কিভাবে নিবে সে নিজেও ভাবতে পারতেছিল না। এ পাশে হানজু আসে মিস জিসুর সাথে দেখা করার জন্য। তাকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। সে বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তারপর তাকে বলে আমার বাবা হলো মেইন ব্যক্তি যে এসকে প্রাইভেট ইকুইটির ফান্ড ম্যানেজার। এ কথা শুনে সে অবাক হয়ে যায়। তুমি কি বললে? হানজু বলে তুমি যাকে খুঁজতেছো সে ব্যক্তি হচ্ছে আমার বাবা। আমি ভেবেছি সবার আগে আমি তোমাকে বলবো। মিস জিসু বলে যে ব্যক্তি পেটেন্ট চুরি করেছে এবং আমার বাবার কোম্পানি ধ্বংস করে দিয়েছে তিনি ভিপি হান। এখন তুমি থেমে যাও, এবার আমি তাকে থামাবো। পরের দিন অফিসে ভিপি আয়নের সাথে তার দেখা হয়ে যায়। তারপর তাকে বলে যখন আমি শুনেছি সাঙ্গা শিপিং $200 মিলিয়ন ফ্ল্যাশ প্যান্ট বানিয়েছে আর ওই অর্ডারের মধ্যে আনকোয়ালিফাই অপিনিয়ন তারা পেয়েছিল, আগে নোটিশ না করার জন্য সেটা আমার ভুল ছিল। আমার ভুল, আমি সংশোধন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। মিস্টার কাং এর কাজ অনেক ইন্টারেস্টিং আমার কাছে লাগতো, সে যে কাজটি করেছে আমি সেটা কখনোই করতে পারিনি। জ্যাঙ্গো মিস আনকে বলে আপনাকে আমি কি বলেছিলাম সেটা আপনার মনে আছে? তখন আমরা অতীতে দেখতে পাই জ্যাংহো মিস আনের হয়ে কাজ করেছিল। তাকে বলে তোমার এখন আমার কাছে কি চাই বলো। জ্যাঙ্গো বলে এখন আমার আপনার পাওয়ারের প্রয়োজন, কেউ একজন আছে যাকে মাটি পর্যন্ত টেনে নিচে নামাতে হবে। মিস আন তাকে বলে যদি তোমার আমাকে প্রয়োজন হয় ভিপি হানকে নিচে নামানোর জন্য তাহলে আমার সম্পূর্ণ পাওয়ার তোমাকে দিয়ে দিব। এ কথা তার মুখ থেকে শুনে সে বাসায় চলে আসে এবং পরবর্তী সে কি চাল চালবে সেটার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিভাবে তাকে পুরো ধ্বংস করে ফেলবে। তখন আমরা দেখতে পাই জিনিয়ন বলে ভিপি আনের মতো টাকা কামানোর জন্য কোম্পানি পাওয়ার ব্যবহার করা সম্পূর্ণভাবে বেআইনি। এ কাজে ধরা পড়লে শুধুমাত্র ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় থাকে। কোম্পানি থেকে শাস্তি মাত্র $3,000 থেকেও কম। জাহাঙ্গীর বলে তারা কয়েক হাজার কোটি ডলারের উপরে ইনকাম করে আর শাস্তি হিসাবে জরিমানা মাত্র $3,000 থেকেও কম। এটি ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন হয় না। জাংহু বলে এভাবে তো ভিপিয়ানকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না। জিনিয়ন বলে একটা রাস্তা আছে, ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট আইনের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচারের কারণে তারা অনেক বড় শাস্তি পাবে। ব্যাংক অফ কোরিয়ার কাছে সকল ইনফরমেশন রয়েছে। জিনিয়ন বলে তাদের কাছে শুধু ডাটা আছে কিন্তু আসল তথ্য কমার্শিয়াল ব্যাংকের কাছে পাওয়া যাবে। এ পাশে জাংহু তখন দেখতে পায় জিসান ব্যাংকের চেয়ারম্যানের সাথে ভিপি আন ও লি সানজু তারা একসাথে দেখা ও কথা বলতেছে, এটা দেখে ফেলে জাংহু। এ পাশে মিস জিসু ভিপি হানের অফিসে আসে আর তাকে বলে আমি সারা দুনিয়ায় খুঁজেছি কিন্তু আপনি হলো সেই ব্যক্তি মিস্টার এন। শুরু থেকে যদি জানতাম তাহলে অনেক ভালো হতো। ভিপি হান তাকে বলে কোথাও তুমি আমার নাম খুঁজে পাবে না। একজন প্লেয়ার যখন গেম খেলে তখন সবকিছু ঠিক থাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না কোন ক্লাবের হয়ে সে খেলে। মিস জিসু বলে টেল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এসকে প্রাইভেট ইকুইটির হিডেন ফান্ড অপারেটর্স, সেটা সারা দেশে নিউজে ভাইরাল হয়ে গেলে অবশ্যই তো কিছু মানুষ তো ইন্টারেস্ট দেখাবে। ভিপি হান তাকে বলে তুমি কি আমাকে ধমকাচ্ছ? তারপর তাকে তার সন্তানের ছবিগুলো তাকে দেখায়, এটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তারপর সে ওখান থেকে বের হয়ে যায়। এ পাশে জাংহু ও বাকিরা সবাই মিল ফ্যাক্টরি কোম্পানির ফর্মুলা নিয়ে কথা বলতেছে। কোরিয়াতে এই একটা মাত্র দুধ ফ্যাক্টরি যে বাচ্চাদের জন্য খুব ভালো মানের প্রোডাক্ট তৈরি করতেছে কিন্তু প্রফিট না হওয়ার কারণে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পথে। হানজু এসব কথা বলতেছিল, তখন তার কথা সাইড থেকে শুনতেছিল হেয়ন, কারণ তার বাবার কোম্পানি নিয়েই তারা কথা বলতেছে সবাই। হানজু আরো বলে যতটা প্রোডাক্ট তৈরি করতেছে তার খুবই সামান্য পরিমাণ প্রফিট তারা রাখে কিন্তু একজন অ্যাকাউন্টিং হিসেবে মনে করি কোম্পানি বন্ধ হয়ে যাওয়া উচিত। কোম্পানির প্রফিট
প্রফিট না করলে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। অপরদিকে মিস জিসু ডাইরেক্টর সিমকে বলে ভিপিয়ানের সকল ইনফরমেশন তার দরকার, যেহেতু তুমি তার সাথে অনেকদিন যাবত কাজ করেছো তাহলে তার ব্যাপারে তোমার থেকে ভালো আর কেউ জানে না। এর পাশে জাংহো ও টিমের বাকি মেম্বাররা মিল ফ্যাক্টরি ভিজিট করতে গেলে হেয়ুন এর সাথে তাদের দেখা হয়ে যায়। তাকে বলে তুমি এখানে কি করতেছো? হেয়ুন বলে আজকে আমি তোমাদের কলিগ নয়, এখন আমার বাবার কোম্পানির ফর্মুলা সম্পর্কে তোমাদেরকে দেখাবো। তখন তাদেরকে ফর্মুলা সম্পর্কে বোঝায় যে যারা জন্ম থেকে বিভিন্ন রোগে আক্রান্ত সেই সব বাচ্চাদের জন্য এই মিল্ক খুবই প্রয়োজন। তারপর তারা তাদের অফিসে মিটিং এ বসে। জাংহো বলে মনে হয় না অন্য কোনো ব্যাংক তাদেরকে এখন আর লোন দিবে না। হানজু বলে স্পেশাল ফর্মুলা প্রোডাক্ট গুলো বন্ধ করে দিতে হবে, কোম্পানিকে বাঁচাতে হলে। জাংহো বলে আপনি শুধু নাম্বার দেখে কথা বলতেছেন, কিন্তু যাদের এই দুটি প্রয়োজন সেই সব বাচ্চাদের কথা একবার চিন্তা করুন। হানজু বলে একজন অ্যাকাউন্টিং কোম্পানির কোয়ালিটির দিকে নজর দেয় না, সে তার কোয়ান্টিটির উপর নজর রাখে। সে বলে তাহলে জীবনের মূল্যের থেকে টাকার মূল্য বেশি। তার কথা শুনে অফিস রুম থেকে চলে যায় হানজু। জিনন বাইরে এসে তাকে বলে শুধুমাত্র বাচ্চাদের বাঁচানোর জন্য স্পেশাল বেবি ফর্মুলা বানাচ্ছে, 10-এর মধ্যে 10 মানুষ সবাই বলবে কোম্পানিকে সবার আগে বাঁচানোর প্রয়োজন। আর সব অ্যাকাউন্টিং অফিসাররা বলতেছে প্রোডাকশন বন্ধ করে দেওয়ার জন্য। তার কথা শুনে জাহাঙ্গীর মাথায় তখন আইডিয়া আসে, নতুন প্রোডাক্ট রিজনেবলের মধ্যে লঞ্চ করা, যার মাধ্যমে ইনভেস্টাররাও আসবে আর কোম্পানির প্রোডাকশনও বাঁচানো যাবে। অপরদিকে ড্রিঙ্ক করে ইয়ান যে আসে তার ওয়াইফের কাছে, তারপর সে ওখানে অনেক কান্না করতে থাকে। তখন তাকে তার ডক্টর দেওয়া রিপোর্টটি দেখায়। তারা দুজন অনেক ইমোশনালি কান্না করতে থাকে। হেয়ন তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি এখনো একজন অ্যাকাউন্টিং অফিসার, তুমি কান্না করো না, আর আমি তোমার সাথে সারা জীবনই থাকবো, তাই তুমি টেনশন করো না। পরের দিন সে ভিপি হানের অফিসে যায়, তাকে রিপোর্টটি দেখায়। সে বলে তোমার কি চাই? তখন সে বলে আমার এই ক্ষতির জন্য কোম্পানি দায়ী, তাই আমাকে ক্ষতিপূরণ দিতে হবে আর ট্রিটমেন্টের খরচ দিতে হবে। আরো বলে আমার ওয়াইফকে সব বেনিফিট দিতে হবে যেগুলো আমি পেতাম, সম্পূর্ণ তাকে দিতে হবে। ভিপি হান তখন বলে এ পর্যন্ত যেহেতু এসেছো শুধু তো এ কথা বলার জন্য না। তারপর সে সাঙ্গা গ্রুপে কিছু পার্সোনাল সিক্রেট ডকুমেন্ট তাকে দেয় আর হেভিট কনস্ট্রাকশন সাইডের 5 বছরের ডাটা হিস্ট্রি তাকে দেখায়, যেটা একটা ব্ল্যাকমেল করার মতো ডকুমেন্ট। এটা শুনে ভিপি আনের মাথা গরম হয়ে যায়। তখন তাকে বলে তোমার যা মন চাই তুমি করো, কিন্তু লাস্ট খেলাটা আমি খেলবো। অপরদিকে মিস্টার সিমে এই ঘটনা দেখে সে বুঝতে পারে তার সাথেও এরকম ঘটনা ঘটবে। ভিপি হান মিস্টার সিমকে বলেছে আমার সিক্রেট তাদের কাছে কিভাবে গেল, এরকম আরো কিছু পার্সন থাকতে পারে অফিসে, তাদেরকে তুমি খুঁজে বের করো। সে বলে সবার উপরে আমি নজর রেখেছি। আরো ডাইরেক্টর সিমকে বলে তোমারও তো তাদের মতো আরো বেশি টাকার প্রয়োজন নেই তো? সে তার এই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। বর্তমান সময়ে সে একটা রেস্টুরেন্টে ড্রিঙ্ক করতেছে আর ভিপি হানের কথা সে ভাবতেছিল। তখন তার মনে পড়ে ভিপি হানের লকারের ডকুমেন্টের কথা। সেই সময় সে জায়গায় চলে আসে সিং ইয়ং, তাকে বলে অনেক বেশি মনে হয় তুমি টেনশনে আছো। তারপর সেখানে চলে আসে মিস্টার কাং, তখন তাকে বলে তোমার কি অবস্থা? ডাইরেক্টর সিম তাকে এতদিন পরে দেখে অবাক হয়ে যায়। মিস্টার কাং তাকে বোঝায় তুমি আগে কত ভালো একটা ছেলে ছিলে আর কত সুন্দরভাবে তুমি কাজগুলো করতে। সে বলে আগের দিনগুলো যদি আবার ফেরত যেতে পারতাম। সিং ইয়ং বলে তোমার কি কিছু হয়েছে যে তোমার মন খারাপ? বাইরে এসে মিস্টার কাং বলে তুমি কি আসলে ঠিক আছো? তুমি তোমার মনের কথা বলো না, আমি কোনো কথা বলবো না, শুধু শুনবো। যখন তোমার মন চাবে আমার কাছে এসো। তারপর সে ওখান থেকে চলে যায়। অপরদিকে অফিসে ইয়াংজের প্রমোশন লিস্ট দেখতে যায়, কোথাও তাদের দুজনের নাম নেই। এটা নিয়ে তারা দুজনই অনেক টেনশনে পড়ে যায়। তারপর সে ভিপি হানের অফিসে যায় আর তার সামনে হাঁটু গেড়ে বসে, তার কাছে ক্ষমা চায়। মিস হেইয়নের কোনো ভুল নেই, আপনিও সেটা ভালো করে জানেন। আমার ওয়াইফের ক্যারিয়ারের জন্য আমি সবকিছু করতে পারি। ভিপিয়ান তাকে বলে আমি যেটা বলবো সেটা তুমি আসলে করতে পারবে? সে বলে আপনি যেটা বলবেন সেটাই আমি করবো। জাংহো এ পাশে মিল ফ্যাক্টরিকে বাঁচানোর জন্য সে একটা নতুন আইডিয়া পায়। জিননকে বলে ক্যাট ও ডগের জন্য মিল্ক বানানোর ফর্মুলা আগেরটাই থাকবে, এর পাশাপাশি পশু জীবজন্তু তারাও এই মিল্ক খেতে পারবে। এই নতুন আইডিয়াটি হানজু ও বাকি টিম মেম্বারদের সাথে এসে মিটিং এ শেয়ার করে। সবাই বলেছে কোম্পানি মার্কেট ছোট থাকার কারণে প্রফিট করতে পারতেছিল না, সেই জন্য আমরা তার মার্কেট এখন বড় করে দিব যেন তারা বেশি পরিমাণ প্রফিট করতে পারে। সিং ইয়ং বলে নতুন প্রোডাকশনের মাধ্যমে অনেক বেশি ইনভেস্টররা এখানে জয়েন হতে পারবে। হানজু তখন বলে আমি প্রোডাকশন বন্ধ করে দেওয়ার জন্য অলরেডি রিপোর্ট সাবমিট করে দিয়েছি। তখন জাংহো কে বলে যেহেতু তুমি আইডিয়া খুঁজে বের করেছো তুমি এই ঝামেলার সমাধান করবে, দ্বিতীয় রিপোর্টটি তৈরি করে আবার তুমি প্রোডাকশন বাড়াবে। আর তাকে বলে রিপোর্টটি এমন ভাবে তো লিখবে যেন আমার রিপোর্টটি ভুল প্রমাণিত হয়, একটা শব্দ যদি ভুল হয় তাহলে তোমার খবর আছে। তারপর তারা মিটিং শেষ করে চলে যায়। জাংহো ও বাকি টিম মেম্বাররা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তারা কাজটি সফলভাবে করতে পেরেছে। অপরদিকে জিনন তার বাবার সাথে কথা বলতেছে। তার বাবা বলে তোমার বয়ফ্রেন্ড আমাকে দেখাচ্ছ না কেন? তারপর সে ফোন কেটে দেয়। এ পাশে অনেক স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে হানজু। তখন আমরা অতীতে দেখতে পাই মিস হায়েন হানজুকে বলে মিস জিসু তার সন্তানের জন্য তার বাবার ফ্যাক্টরি থেকে মিল্ক নিয়ে থাকে। এ কথা শুনে তার মাথা আকাশ ভেঙে পড়ে, কারণ জিসুর একটা সন্তান আছে সে জানতো না। আর আমার বাবার কোম্পানি, সে একজন স্পন্সর। বেবি ফর্মুলা অর্ডার উনি 5 বছর আগে দিয়েছিলেন, আমরা হংকং এ তা শিপিং করে দিয়েছিলাম। আর আনুমানিক এখন বাচ্চার বয়স 6 বছর হবে। বর্তমান সময়ে মিস জিসু ফ্ল্যাটে যায়, তাকে বলে
বাচ্চা কি এখন ঠিক আছে? সে বলে হ্যাঁ। আর তুমি সেটা কিভাবে জানো? তোমার নাম ঈশান মিল্ক ফ্যাক্টরি লিস্টের মধ্যে আমি দেখেছিলাম, আর তুমি ডোনেশনের জন্য তার সাথে তুমি কথা বলতে। সে আমার জুনিয়র। মিস জিসু বলে কত সতর্কতা অবলম্বন করেছি, সব ব্যর্থ হয়ে গেল। সে বলে তুমি হংকং অফিসে কাজ করতে পারো তো বাচ্চার জন্য? মিস জিসু বলে আমার এখন অনেক কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে। আমি তোমার জন্য অনেক বেশি চিন্তা করি। প্লিজ আমার বাবার সাথে তুমি যুদ্ধে যেও না, যেখানে গেলে তোমার নিজেরও শুধু ক্ষতি হবে। জিসু বলে এটা আমাকে করতে হবে কারণ আমি এটার জন্য এখানে এসেছি। হানজু সে বলে আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু এখন আর দ্বিতীয়বার আমি এই ভুল কাজটি করব না। প্রচুর সে ইমোশনাল হয়ে যায়, তারপর সে ওখান থেকে চলে যায়। এ পাশে মিস জিসু আর তার জন্য অনেক ইমোশনাল হয়ে যায়। একজন অপরজনকে আগের মতনই ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলে না। পরের দিন হসপিটালে চেয়ারম্যান লি সানজুর সাথে দেখা করতে আসে ভিপিহান। মিস্টার লি তাকে বলে যেভাবে হোক ওই সানজুকে মেরে ফেলতে হবে। ভিপিহান তখন বলে আপনি হসপিটালে থাকার কারণে আপনার কোম্পানির স্টক অবশ্যই আপনি মেরে ফেলেছেন। আর তাকে বলে আপনার কোম্পানির স্টক কমে যাওয়ার কারণে আপনার ছেলের নামে আমরা স্টক কেনা শুরু করে দিয়েছি। ডাইরেক্টর সিম বলে আর স্টক কম হওয়ার কারণে আপনার ট্যাক্সও কম পড়ে যাবে। চেয়ারম্যান লি তখন বলে করোনার সময় যে স্টক কমে গিয়েছিল তখন আমরা আমার ছেলের নামে সব স্টক কিনে রাখা উচিত ছিল, যেটা এখন করতে হচ্ছে। হারামজাদা লি সানজু হানজুকে বলে রেখেছে সাঙ্গা গ্রুপে বন্ড কিনে রাখার জন্য, যেটা আমি কখনোই হাতে হতে দিতে পারি না। তখন জাঙ্গু তার অফিসে আর তাকে বলে আমি জানি আপনি ব্যস্ত আছেন সাঙ্গা গ্রুপে বন্ড কিনে নেওয়ার জন্য, একবার আপনি আমার মোবাইলের ছবিটি দেখেন। তারপর তাকে দেখায় সেই দিনের ছবি দেখায় যেখানে জিসান ব্যাংকের চেয়ারম্যান লি সানজু ও ভিপি হান। সেটা দেখে হানজু বলে তারা আমাকে ব্যবহার করে গোপনে সব কাজ করতেছে, তারা আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছে। জাঙ্গু বলে তারা যেহেতু আপনাকে ব্যবহার করতেছে এখন আরো করলে আরো মজা হবে, কারণ তারা তো জানে না যে আমি আর আপনি সবকিছু জেনে গিয়েছি। পরের দিন অফিসে চেয়ারম্যান লি সানজু ভিপি হানকে বলে স্টক তো শুধু কমে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আমি অন্য কোম্পানি যেগুলো স্টক কিনেছি সেগুলো তো ব্রোকাররা সব সেল করে দিবে, আর আমি কোনোভাবে ঘুমাতে পারতেছি না এসব টেনশনে। তখন তার সেক্রেটারি আসে আর তাকে দেখায় যে তার অনেকগুলো পেটেন্ট ম্যানেজমেন্ট ডিসক্লোজ হয়ে গিয়েছে। চেয়ারম্যান লি চানজুর ছোট ভাই লি সানজু সব থেকে বেশি পরিমাণ শেয়ার কিনে ফেলেছে। তার থেকেও এটা শুনে তার মাথা অনেক খারাপ হয়ে যায়। এপাশে ভিপিয়ান তাকে বলে মনে হয় আপনি একটু বেশি ব্যস্ত আছেন, আমি চলে গেলাম। অতীতে দেখতে পাই আমরা লি সানজুর সাথে ডিল করেছে ভিপিহান। লি সানজু বলে আমার বড় ভাইয়ের সাথে ডিল করা সব থেকে সোজা। ভিপিহানকে বলে তোমার কাছে কি মনে হয় না আমার সাথে উপরে উঠে তোমার আরো অনেক বড় কিছু হওয়া উচিত? তোমার পজিশন টাইটেল থেকে কখনো কি মন চায় না চেয়ারম্যান হতে? তার প্রস্তাবে সে রাজি হয়ে যায়। এর জন্য বেশি পরিমাণ শেয়ার সে তার বড় ভাইয়ের নামে না কিনে তার ছোট ভাইয়ের জন্য কিনে রাখে, যেটা কোনোভাবে জানে না চেয়ারম্যান লি চানজু। অপরদিকে ভিপি হান মিস জিসুকে ডকুমেন্ট সিগনেচার করতে বলে। সে বলে যদি আমি না করি তাহলে কি করবে? তুমি যদি সিগনেচার না করো তাহলে এসকে প্রাইভেট ইকুইটিকে নতুন একটা প্লেয়ার কে খুঁজে বের করতে হবে। আশা করি তুমি আমার কথাটি বুঝতে পেরেছো। তারপর সে সিগনেচার করে দেয় আর তার সিগনেচারের কারণে সে এত পরিমাণ শেয়ার কিনতে পেরেছে। বর্তমান সময়ে চেয়ারম্যান লি কে বলে স্পেশাল শেয়ার হোল্ডার মিটিং এ আপনার সাথে আমার দেখা হবে। এটা শুনে আরো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তাকে বলে তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? আর সে চিৎকার দিতে থাকে তাকে আটকানোর জন্য। অপরদিকে শেয়ার হোল্ডার মিটিং এর জন্য চলে আসে মিস্টার লি সানজু। মিটিং এ সে বলে যে ব্যক্তির জন্য কোম্পানি স্টক কমে গিয়েছে এবং কোম্পানি অনেক বেশি পরিমাণ লসের শিকার হয়েছে তাকে তার দায়িত্বে থাকা উচিত না। আর চেয়ারম্যান লি কে সরিয়ে নতুন চেয়ারম্যানকে নির্বাচনের প্রপোজাল সে দেয়। সবাই কাকে চেয়ারম্যান বানাতে চায় তার জন্য ভোট দিতে থাকে। হানজু মিস্টার লি সানজুকে বলে কাউকে কোনো কিছু না জানিয়ে গোপনে শেয়ার এক জায়গায় করতেছেন তাই না? সে বলে এখানে নতুন কোনো কিছুই নেই। তারপর সে তার কাছ থেকে চলে আসে। এপাশে জিসান ব্যাংকের চেয়ারম্যান ভিপি হানকে বলে চেয়ারম্যান লি চানজু ও মিস্টার লি সানজু তাদের দুজনের মধ্যে কার কাছে কত শেয়ার হোল্ডার আছে তারাই সেটা ডিসিশন নিবে। ভিপি হান তখন বলে চেয়ারম্যান লি চানজু এখন মনে হয় না কোনো ফ্রেন্ডলি শেয়ার স্টক আছে বলে আমি মনে করি। এ কথা বলে তারা হাসতে থাকে। অপরদিকে ডাইরেক্টর সিমের সাথে কাজ করতেছে ইয়াংজে। তাকে সে বলে আপনি কি এইভাবেই ইল্লিগাল কাজ করে থাকেন ভিপি হানের সাথে? সে কোনো উত্তর দেয় না। তারপর সে ভিপি হানের অফিসে ঢুকে পড়ে। লকার খুলে সে আর জানতো না যে টেবিলের নিচে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এ পাশে চেয়ারম্যান কে হবে এটার ভোট নির্বাচনের অ্যানাউন্সমেন্ট করে, যেখানে ভোট পেয়েছে 31% পেয়েছে মিস্টার লি সানজু। অপরদিকে ভোট পেয়েছে লি চানজু 31। দুজনের সমপরিমাণ শেয়ার হোল্ডারদের কাছ থেকে ভোট পেয়েছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, যেটা পেতে সাহায্য করেছে সম্পূর্ণভাবে জাংহু ও হানজু। অতীতে আমরা দেখতে পাই চেয়ারম্যান লি চানজুর সাথে কথা বলতে গিয়েছিল হানজু বলে আমরা দুজন আপনার ফ্রেন্ডলি শেয়ার পেতে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। চেয়ারম্যান তখন বলে কেন আমি তোমাদেরকে বিশ্বাস করবো, কারণ তুমি তো ভিপি হানের ছেলে। জাংহু বলে আপনাকে সাহায্য করার জন্য আমাদের কাছে ক্লিয়ার একটা রিজন আছে, সেটা হলো ভিপি হানের কারণে আপনি যদি আগে চেয়ারম্যান
হন তাহলে ভিপি হান সাঙ্গা গ্রুপ ও আপনাকে হারিয়ে ফেলবে, মানে লুকানোর একমাত্র জায়গা সেটিও সে হারিয়ে ফেলবে। বর্তমান সময়ে বোর্ড মিটিং এ অ্যানাউন্সমেন্ট করে এখন শুধু বাকি আছে এসকে প্রাইভেট ইকুইটির 40% শেয়ার, যেখানে দুটি পেপারস থাকে। অ্যানাউন্সমেন্ট করার আগে হানজু বলে এসকে প্রাইভেট ইকুইটি সাপোর্ট করে চেয়ারম্যান লি চানজুকে। এটা শুনে সবাই ওখানে অবাক হয়ে যায়। আর এসকে প্রাইভেট ইকুইটির তরফ থেকে আমাকে ভোট করার কথা বলা হয়েছিল। এপাশে তারা ভাই বোন হাসতে থাকে। তখন আমরা অতীতে দেখতে পাই জাংহু বলে চেয়ারম্যান লি চানজুকে আমি পছন্দ করি না, কিন্তু সে আমার টার্গেটের জন্য একটা মাত্র মানুষ যাকে দিয়ে আমি পুরো গেম চেঞ্জ করতে পারবো। কখনোই সে সামনে এসে তার পরিচয় বলবে না, আর ওনার কোনো অফিসিয়াল কোনো পজিশন নেই। আর তার বোন তখন বলে আমি তোমাকে সহযোগিতা করতে চাই, কিন্তু ভিপি হান পাওয়ার অফ আর্টার্নি আমার কাছ থেকে নিয়ে চলে গিয়েছে। তখন তার বোনকে বলে শুধু আপনি মিটিং এর দিন চলে আসবেন, তখন আপনি আসল খেলা দেখতে পারবেন। তার বোন বলে তোমাকে কি হানজু সহযোগিতা করতেছে? জাংহু বলে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, সে তার বাবার জন্য আপনাকে হারিয়েছে। এখন আপনাদের দুজনকে সবকিছু লাগিয়ে যেভাবে হোক ভিপি হানকে থামাতে হবে। বর্তমান সময়ে হানজু বলে একই শেয়ার হোল্ডার থেকে দুইটা পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া যায়, তখন প্রথম পাওয়ার অফ অ্যাটর্নিকে সম্পূর্ণ পাওয়ার সে পেয়ে যাবে। এটা সম্পূর্ণভাবে আইনগতভাবে। তারপর তার ঘোষণা করে দেয় এখন থেকে বর্তমান চেয়ারম্যান লি চানজু। সেটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। মিস্টার লি চানজু মিটিং রুম থেকে বের হওয়ার সময় তার সেক্রেটারিকে বলে তুমি খুঁজে বের করো এই বলদের মতো দেখতে ছেলেটাকে। অপরদিকে ভিপি হান অফিসে এসে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখতে পারে ডাইরেক্টর সিম কিভাবে তার লকার খোলে। আর এই ব্যাপারে সকল তথ্য দিয়েছিল অনেক আগে কপি শপের ওই বোবা মেয়েটি, যে ডাইরেক্টর সিম মিস জিসুর হয়ে সে কাজ করতেছে। অপরদিকে ওয়ার হাউসে ভিপি হানের এ যাবৎ করে সকল ডকুমেন্ট এনে রেখেছে। এই কথাগুলো তাকে বলে। ভিপি হান আরো তাকে বলে সবকিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতে হবে, যেন কোনো প্রমাণ না থাকে। আরো তাকে আদেশ করে সব ডকুমেন্ট পড়ানোর সময় যেন মিস্টার ইয়াংজে কেও জ্বালানো হয়। আর এই কাজটি তুমি করলে তোমার পার্টনার পজিশনটি পেয়ে যাবে। আসলে তাকে এটা ফাঁসানোর জন্য সে করেছে। তারপর ডাইরেক্টর সিম অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তারপর সে মিস্টার কাং এর সাথে দেখা করতে যায় আর তাকে একটা ডকুমেন্ট ফাইল দেয়। অপরদিকে মিল ফ্যাক্টরি অনেক ভালো পরিমাণে প্রফিট করার কারণে মিস হেইয়ন জাংহুকে ধন্যবাদ দেয় তাকে। অপরদিকে জিনওনের বাবার সাথে দেখা হলে হানজু বলে খুব ভালো হয়েছে, তুমি তোমার বাবার সাথে এখন যেতে পারো। একথা শুনে জাংহু অনেক অবাক হয়ে যায়। সে জানতো তার মতো মিডল ক্লাস পরিবারের, সে এত ধনী পরিবারের সন্তান, সে এটা জানতো না। অপরদিকে ভিপি হান ডাইরেক্টর সিম ও মিস্টার ইয়াংজেকে মারার জন্য তাকে নিয়ে যেতে বলে। অপরদিকে ডাইরেক্টর সিম জাংহুকে ভয়েস মেসেজে বলে যদি তুমি ভিপি হানকে হারাতে চাও তাহলে এই লোকেশনে চলে আসো। তারপর সে বের হয়ে পড়ে সেই লোকেশনে যাওয়ার জন্য। অপরদিকে তারা দুজন ওয়ার হাউসে চলে আসে। ডাইরেক্টর তাকে বলে গোপন নথি পড়ানোর জন্য, এর থেকে আর ভালো জায়গা হয় না। অপরদিকে জাংহু অনেক স্পিডে বাইক চালিয়ে যেতে থাকে। হানজো অনেক স্পিডে গাড়ি চালিয়ে সে লোকেশনে যাচ্ছে, তারা দুজনই। আর এপাশে আগুনের সব ডকুমেন্ট পোড়ানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। ডাইরেক্টর তাদেরকে আদেশ দিলে তারা কোনো কথা তার শোনে না। আসলে ভিপি হান তাদের দুজনকে মার্ডার করার জন্য গ্যাংস্টারদেরকে পাঠিয়েছিল। তাদের সাথে গ্যাংস্টাররা তাদের দুজনকে অনেক মারধর করতে থাকে। তারপর তাদেরকে আগুনে জ্বালানোর জন্য ওয়ার হাউসের ভিতর নিয়ে যায়। তারা দুজনই অজ্ঞান অবস্থায় ছিল। তারপর গ্যাংস্টাররা পুরো ওয়ার হাউসে আগুন লাগিয়ে দেয়। আর মিস্টার ইয়াংজে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছে, কিন্তু গ্যাংস্টাররা গেট পুরো লাগিয়ে দেয়। সে অনেক চেষ্টা করে গেট খোলার জন্য। আশেপাশে সব জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, কোনোভাবে সে খুলতে পারে না। চিৎকার দিতে থাকে তাকে বাঁচানোর জন্য। তারপর সেখানে চলে আসে জাংহু। গেট খোলার যখন চেষ্টা করতেছিল তারপর সেখানে চলে আসে গ্যাংস্টাররা। তারপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সেই জায়গায় সেই ওয়ার হাউসের পাশে সিসি ক্যামেরা লাগিয়ে থাকার কারণে ভিপিয়ান সবকিছু সে তার বাসায় বসে থেকে দেখতেছিল। অপরদিকে সে সময় চলে আসে হানজু। সে একাই সবগুলোকে এক এক করে গ্যাংস্টারকে মারতে থাকে। সেখানে আমরা একটা অসাধারণ ফাইট দেখতে পাই। অপরদিকে জাংহু ওয়ার হাউসের গেট খোলার চেষ্টা করতেছে। তারপর সে ভিতরে ঢুকে পড়ে। ডাইরেক্টর সিম জাংহুকে বলে সবার আগে মিস্টার ইয়াংজেকে বাঁচানোর জন্য। তারপর সে তাকে নিয়ে বাইরে চলে আসে। হানজু সিমকে বাঁচানোর জন্য ভিতরে সেখানে আগুনের কারণে তার কাছে যেতে পারতেছিল না। আর ওই জায়গায় পেট্রোলের একটা ট্যাঙ্ক থাকার কারণে অনেক বড় বিস্ফোরণ ও ধামাকা হয়ে যায়। আর সেই বিস্ফোরণের কারণে হানজু অনেক দূরে গিয়ে পড়ে যায় আর সেখানে মারা যায় ডাইরেক্টর সিম। তারা অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি। আর তাদের চোখের সামনে তাদের কলিগকে মরা দেখে তারা অনেক আশ্চর্য হয়ে যায়। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।